বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে বিজনেস ফিন্যান্সের একটি অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে বন্ড ভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন অফ বন্ড, এই অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমার ক্লাস হবে 1 নম্বরের ক্লাস এই অধ্যায়ের জন্য। আর এই বন্ড ভ্যালুয়েশন সাবজেক্টটা অধ্যায়টা কোথায় রয়েছে সেটা যদি আমি আপনাদের জানাই, যারা এমবিএ প্রিলিমিনারি পড়তেছেন হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে, হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে, তাদের প্রথম বর্ষে রয়েছে বা প্রিলিমিনারিতে রয়েছে। পাশাপাশি যারা বিবিএ অনার্স পড়তেছেন হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে, তাদের প্রথম বর্ষ রয়েছে। এবং বিবিএ অনার্স যারা ব্যবস্থাপনা বিষয় নিয়েছেন, তাদের বিষয় নিয়ে পড়ছেন, তাদের দ্বিতীয় বর্ষ রয়েছে। তাহলে এই একটা অধ্যায় এমবিএ প্রিলিমিনারি, বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান, বিবিএ অনার্স ব্যবস্থাপনা, 3টা বিভাগের মধ্যে এই অধ্যায়টা রয়েছে। আমি আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতেছি। ক্লাস নম্বর এটা আমার 1, 1 নম্বর এই ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করতেছি বন্ড অধ্যায়। এখন আমরা এই অধ্যায় আলোচনা করে আমাদের যে বিষয়টা জানতে হবে, বন্ড ভ্যালুয়েশন কি সেটা আমরা একটু করে বুঝবো, বা বন্ড কি বা বন্ডের মূল্যায়ন কি সেটা আমরা জানবো। এটা যদি আমরা এখানে জানি একটু, বন্ড বা কর্পোরেট বন্ড, বন্ডও বলা হয় এটাকে, কর্পোরেট বন্ডও বলা হয়। বন্ড হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন টাকা সংগ্রহ করতে চায়, সেটা বন্ডের মাধ্যমে সংগ্রহ করা যায় এবং সেটা দীর্ঘমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা যায়। এতে কি কি থাকে? এই বন্ডের মধ্যে ঋণের পরিমাণ থাকে। বন্ডের মাধ্যমে মূলত ঋণেই সংগ্রহ করা হয়। ঋণের পরিমাণটা কত টাকা ঋণ এটা থাকবে, সুদের হার থাকবে, ওই ঋণের উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে সেটা থাকবে, পরিশোধকাল, পরিশোধের সময়কাল, কত বছর পরে টাকাটা পরিশোধ করতে হবে, বন্ডের টাকা বা ঋণের টাকাটা সেটা, এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে। এই বিষয়গুলো মূলত বন্ডের গায়ে থাকে। কর্পোরেশন বা সরকার বন্ড ইস্যু করে। বন্ড সাধারণত কর্পোরেশন, নির্দিষ্ট কতগুলো কর্পোরেশন হতে তারা অথবা সরকার কর্তৃক ইস্যু করে থাকে। সুতরাং দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে, দীর্ঘমেয়াদে অর্থের যদি প্রয়োজন হয়, প্রয়োজনে কর্পোরেশন বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য শর্ত সম্বলিত যে ঋণের দলিল ইস্যু করে তাকে বন্ড বলা হয়। মূলত এটা বন্ড বলা হয়। বন্ডের সংজ্ঞা এটা এখন বলে দিলাম। এরপর আবার বিভিন্নজন বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করেছেন, সেটা আপনারা পড়ে নেবেন। ক্লাসগুলো বড় হয়ে যাবে, আমি অঙ্কের জন্য যাব। আর বন্ড সচরাচর 3ভাবে ইস্যু করা যায়। লিখিত মূল্যে, যেটাকে একপার বলা হয়। লিখিত মূল্য মানে যত টাকা দাম থাকে, বন্ডের দাম যদি একটা বন্ডের দাম যদি 100 টাকা হয়, সেটা যদি 100 টাকা বিক্রি করে, 100 টাকার বন্ড যদি 100 টাকা বিক্রি করে, সেটা হচ্ছে লিখিত মূল্য বা সমমূল্য বা এড পার। আর প্রিমিয়াম সহ এড প্রিমিয়াম, প্রিমিয়াম মানে 100 টাকার বন্ড যদি 120 টাকা বিক্রি করে, বাড়তি 20 টাকা যেটা দেওয়া হয় সেটাকে প্রিমিয়াম বলা হয়, সেটাকে প্রিমিয়াম সহ বলা হয়। এবং বাট্টা বা এড ডিসকাউন্ট, বাট্টা মানে কম দামে, 100 টাকার বন্ড যদি 80 টাকা বিক্রি করে, তাহলে 20 টাকা কম বিক্রি করে, সেটাকে বাট্টায় বলা হয়। তাহলে বন্ড মূলত 3ভাবে ইস্যু করা হয়: লিখিত মূল্যে, প্রিমিয়াম সহ এবং বাট্টায়। এই বিষয়গুলো একটু জেনে নেবেন। এরপর আমরা যে বিষয়গুলো যাচ্ছি, বন্ড নির্ণয় করার জন্য যে বিষয়টা আমাদের জরুরি বন্ড ভ্যালুয়েশনের জন্য, এখন ভ্যালুয়েশন অফ বন্ড। এই ভ্যালুয়েশন অফ বন্ড এটা সম্পর্কে আমরা এখন জানবো। বন্ডের মূল্যায়ন, বন্ডের মূল্যায়ন মূলত আমরা এই ভ্যালুয়েশন অফ বন্ড, এই কাজটাই আমরা আজকে শিখবো এখানে। এটা কাকে বলে? বন্ডের মূল্যায়ন বলতে, বন্ডের মূল্যায়ন বলতে এর বর্তমান মূল্য নির্ণয় করা যায়, নির্ণয় করাকে বোঝায়। মানে বর্তমানে বন্ডের দাম কত সেটা নির্ণয় করাকে বন্ডের মূল্যায়ন বলে। তাহলে বন্ডের মূল্যায়ন বলতে আমরা জানবো, বন্ডের মূল্যায়ন বলতে এর বর্তমান মূল্য নির্ণয় করাকে বোঝাবে। বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হলে কয়েকটি বিষয়ের তথ্য জানা দরকার। বন্ডের বর্তমান মূল্য যদি নির্ণয় করতে হয়, তাহলে কয়েকটি বিষয়ে তথ্য আমাদের জানতে হবে, যেটা আমি হাইলাইট করে রাখতেছি। দেখেন, কয়েকটি বিষয় জানতে হবে। সে কি? 1 নম্বর হচ্ছে বন্ডের পরিশোধকাল। আমি যদি এটা 1 নম্বর, পরিশোধকালে বন্ডের মূল্য, যত বছর পরে বন্ডটা পরিশোধ করবে সেই সময় বন্ডের দাম কত, এই এই 4টি বিষয় জানতে হবে। পরিশোধকালে বন্ডের মূল্য, যত বছর পরে সেটা পরিশোধ করবে, নির্দিষ্ট একটা বছর থাকবে, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, ওই সময়টার দাম কত হবে। প্রতি বছর প্রদত্ত সুদের হার, প্রত্যেক বছর সুদের পরিমাণ কত দিতে হবে সেটা জানতে হবে। প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ, ওইটা কত পরিমাণ, কত একটা পার্সেন্ট, একটা পরিমাণ কত টাকা সেটা জানতে হবে। পরিশোধকাল, সময়টা কত বছরের জন্য সেটা জানতে হবে। একটা বন্ডের মূল্যায়ন করতে গেলে, এই বন্ডের মূল্যায়ন করতে গেলে 1 থেকে 4, এই 4টা বিষয় আমাদের জানতে হবে। আরেকবার যদি বলি, পরিশোধকালে বন্ডের মূল্য এটা জানতে হবে। প্রতি বছর প্রদত্ত সুদের হার কত, কত পার্সেন্ট সুদ সেটা জানতে হবে। প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ, ওই হার অনুযায়ী কত টাকা সুদ দিবে সেটা জানতে হবে। এবং ওইটার পরিশোধকাল, ওটার মেয়াদ কত, এটা, এই 4টা বিষয় জানতে হবে। এগুলো হচ্ছে বাংলা। আমাদের মূলত এই বাংলা কথাগুলো, ইংরেজি শব্দগুলোই আমাদের জানতে হবে। ইংরেজি শব্দ জানার জন্য আমি পাশাপাশি এগুলো ইংরেজি শব্দ কি আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন,
এই আমি যদি এটাকে আপনাদের জন্য হাইলাইট করে নিই, এই 1 নম্বর পরিশোধকালে, এই পরিশোধকালে বন্ডের মূল্য, এটা ইংরেজিতে কি হবে সেটা আমাদের জানতে হবে। সেটা ইংরেজিতে হলে ইংরেজিতে হবে যে, সেটা আমি এখানে মার্কিং করে রাখছি, ইংরেজিতে হবে ম্যাচুরিটি ভ্যালু। এই ম্যাচুরিটি ভ্যালু, এই বিষয়টা আমাদের, এটার ইংরেজি শব্দটা আমাদের জানতে হবে ম্যাচুরিটি ভ্যালু। পরিশোধকালে বন্ডের মূল্য ইংরেজি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, যেটাকে আমি সেখানে 1 দ্বারা দেখিয়ে রেখেছি। 1 মানে এই যে এটার 1 নম্বর, এটার 1 নম্বর, এটা হচ্ছে 1। তাহলে এই পরিশোধকালে বন্ডের মূল্য সেটা ইংরেজিতে হবে কি ম্যাচুরিটি ভ্যালু, সেটাকে সংক্ষেপে লেখা হয় এমবি হিসাবে লেখা হয়। আবার এই ম্যাচুরিটি ভ্যালু বা এমবি এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। আমি সে নামগুলো আপনাদেরকে যদি একটু দেখাই, একসাথে এটাও যদি দেখাই দিই, তাহলে দেখেন এই ম্যাচুরিটি ভ্যালুর অন্যান্য যে শব্দগুলো আছে আমরা সেগুলো যদি দেখি, আপনাদের দেখাই। এই ম্যাচুরিটি ভ্যালু এটার অন্যান্য শব্দ, আমি ম্যাচুরিটি ভ্যালু এখানে লিখেছি এটা, অর ফেস ভ্যালু, এটাকে ফেস ভ্যালু বলা হয়, সংক্ষেপে এফবি, ফেস ভ্যালু। এখানে যেটা ম্যাচুরিটি বলা হচ্ছে, এটা আমরা অন্য নিয়মে সেটাকে ফেস ভ্যালু বলা হবে, তখন আমরা সেটা এফবি লিখবো। এটাকে রিকভারি ভ্যালু অথবা রিডেম্বেবল ভ্যালু, এই যে আমি এখানে রিকভারি লিখেছি, এটা রিকভারিও লেখে, আবার রিডেম্বেবলও লাগে। ওটার বাংলা হচ্ছে তাও পরিশোধকালে বন্ডের বর্তমান মূল্য একই। এই ম্যাচুরিটি ভ্যালুর যে বাংলা মূল্য, এগুলোর বাংলা মূল্য, এটাকে সংক্ষেপে আরবি বলা হয়। আরবি মানে রিকভারি ভ্যালু অথবা রিডেম্বেবল ভ্যালু। পার ভ্যালু, এটাকে পার ভ্যালুও বলা হয়। তাহলে এই ম্যাচুরিটি ভ্যালু এই একটার কথা, এই ম্যাচুরিটি ভ্যালু থাকতে পারে, এটার জন্য অঙ্কের মধ্যে ফেস ভ্যালু লেখা থাকতে পারে, এটার জন্য অঙ্কের মধ্যে রিকভারি ভ্যালু বা রিডেম্বেবল ভ্যালু লেখা থাকতে পারে, এটার জন্য পার ভ্যালু লেখা থাকতে পারে। এই চারটা কথাই মূলত আমাদের ম্যাচুরিটি ভ্যালু বা এমবি হিসাবে আমরা সেটাগুলোকে চিহ্নিত করব এবং অঙ্কের মধ্যে আমরা সেটা দেখব। চারটা থেকে যে কোনো একটা শব্দ যদি পাই, ম্যাচুরিটি ভ্যালু, ফেস ভ্যালু, রিকভারি ভ্যালু বা রিডেম্বেবল ভ্যালু অ্যান্ড পার ভ্যালু, এই 7টা শব্দ থেকে যে কোনো একটা শব্দ পাই, সেটাকে আমরা এই নিয়মে এমবি হিসাবে সেটা চিহ্নিত করব, এমবি বা ম্যাচুরিটি ভ্যালু হিসাবে আমরা চিহ্নিত করব। আশা করি ম্যাচুরিটি ভ্যালু আমরা বুঝলাম, আর সবগুলো হচ্ছে অল আর সেম, মানে সবগুলো একই। এই ম্যাচুরিটি ভ্যালুর ভিন্ন ভিন্ন নামগুলো হয়তো আমরা জানলাম, এগুলো না জানলে আপনার অঙ্কের মধ্যে তখন বুঝবেন না। আচ্ছা, গেল। তাহলে আমরা ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে গেলাম। এরপরে আমরা যে বিষয়টা দেখব ইংরেজিতে আর কি কি শব্দ, বাকি কথাগুলো আমরা যদি দেখি। 2 নম্বর হচ্ছে প্রতি বছর সুদের হার, প্রতি বছর প্রদত্ত সুদের হার। এই প্রতি বছর প্রদত্ত সুদের হার সেটা ইংরেজিতে কি হয়, সেটা যদি আমরা এখানে দেখি, ইংরেজিতে প্রতি বছর প্রদত্ত সুদের হার হচ্ছে এই যে ইন্টারেস্ট রেট, সংক্ষেপে সেটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়। এই যে ছোট হাতের আর দেখলে সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট রেট, যেটার বাংলা হতে প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ। তাহলে আমরা প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ ইংরেজি কি জানলাম, ইন্টারেস্ট রেট জানলাম, আর সেটাকে সংক্ষেপ শব্দ হিসাবে কি ইউজ করা হবে, আর হিসেবে আমরা এই আর শব্দটাই দেখলে বুঝতে পারবো, এটা দিয়ে বুঝবো যে এটা ইন্টারেস্ট রেট। আশা করি ইন্টারেস্ট রেট সম্পর্কে আমরা জানলাম, দুইটা গেল। দেন এরপর যদি আমরা যাই, এই তারপরের নাম্বার আমরা যাই 2 এর পরে 3 নম্বর প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ। এই যে প্রতি বছর প্রদত্ত সেটা ইংরেজি কি হবে, এই যে ইন্টারেস্ট পেড পার ইয়ার, প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ ইংরেজি শব্দ হচ্ছে ইন্টারেস্ট পেড পার ইয়ার। হ্যাঁ, এটা এই 3 মানে এখানে 3 নম্বর, এই 3 নম্বরটাই বোঝানো হয়েছে। আর এটাকে অঙ্কের মধ্যে সংক্ষেপে লেখা হবে আইএনটি, মানে ইন্টারেস্ট পেড পার ইয়ার। আইএনটি শব্দের অর্থ ইন্টারেস্ট পেড পার ইয়ার, যেটার বাংলা হচ্ছে আমাদের প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ। তাহলে প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ ইংরেজি শব্দ হচ্ছে ইন্টারেস্ট পেড পার ইয়ার, যেটাকে আইএনটি হিসাবে চিহ্নিত করা হয়। আমরা সূত্রে এটা আইএনটি হিসাবে লিখবো। 3 নম্বর গেল। দেন আমরা 4 নম্বরটা যদি করি, 4 নম্বর আমাদের একটা আছে পরিশোধকাল। 4 নম্বর বিষয়টা আছে দেখি, পরিশোধকাল। এই যে নম্বর 4, পরিশোধকাল। এটার ইংরেজি শব্দ হচ্ছে যে ইয়ার, পরিশোধকালের ইংরেজি শব্দ হচ্ছে যে ইয়ার্স। এই যে ইয়ার্স, এটাকে সংক্ষেপে এন হিসেবে চিহ্নিত করা হবে। এন দেখলে সেটা আমরা বুঝবো যে কি বলবো, পরিশোধকাল। পরিশোধকালের ইংরেজিটা শুধু ইয়ার্স, ইয়ারের জন্য সংক্ষেপে কি ইউজ করা হবে, এন ইউজ করা হবে। এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে একটা অঙ্ক করতে গেলে আমাদের এই 4টা বিষয় 1 2 3 4, এই 4টা বিষয় আমরা যে 4টা বিষয় আলোচনা করেছি 1 2 3 4, এগুলো বাংলা শব্দ, আবার এখান থেকে ইংরেজি শব্দগুলো এই 4টা বিষয় প্রশ্ন থেকে খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর সূত্রে সেটা প্রয়োগ করতে হবে। এখন আমরা বন্ড ভ্যালু বের করার সূত্র কি সেটা শিখব। তাহলে আমরা ইতিমধ্যে জানলাম কি,
আমরা ইতিমধ্যে জানলাম বন্ড ভ্যালু, ইংরেজি শব্দগুলো জেনেছি, বাংলা শব্দগুলো জেনেছি, কিভাবে বাংলা লিখতে হবে। মূলত আমাদের অঙ্কের মধ্যে বাংলা থাকবে না, ইংরেজি শব্দগুলো থাকবে, ইংরেজিগুলাই আমাদের বেশি বেশি করে জানতে হবে। তাহলে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইংরেজিতে বন্ড ভ্যালুর কথাটার মধ্যে নিয়ে যাচ্ছি, এবং বন্ড ভ্যালু ফর্মুলা কি সেটা আমরা এখন জানবো। এটা শেখার পরে আমরা অঙ্কের মধ্যে চলে যাব এই রুলসে। এখন আমি যদি বলি আপনাদেরকে বন্ড ভ্যালু, এই বন্ড ভ্যালু বের করার সূত্র হচ্ছে বন্ড ভ্যালু ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট। প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, বন্ড ভ্যালু নির্ণয় করতে গেলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, সুদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট, রিপেমেন্ট পুনঃপরিশোধযোগ্য টাকা মূল্যের বর্তমান মূল্য পরিশোধ করতে হবে, দুইটা বর্তমান মূল্য। তাহলে সুদের বর্তমান মূল্য, পরিশোধকৃত অর্থের বর্তমান মূল্য, এই দুইটা মূল্য বর্তমান মূল্য বের করলে, ওইটা বের করে যোগ করলে যোগফলকে বলা হয় বন্ড ভ্যালু। এটা হচ্ছে যে মূল বেস। এখন আমাদের জানতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, এটা কেমনে বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট, এটা কেমনে বের করতে হবে। এই দুটা বের করার সূত্রটা কি, এই দুটা বের করার সূত্র যদি দেখি আমি, এই যে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, এটা বের করার সূত্র হচ্ছে যে বন্ড ভ্যালু ইকুয়াল আইএনটি। আইএনটি ইন্টারেস্ট আমরা দেখেছিলাম, এই যে আইএনটি, এটা আইএনটি মানে ইন্টারেস্ট পেড পার ইয়ার, যেটা আমরা বাংলাতে দেখেছিলাম প্রতি বছর কত টাকা সুদ দিচ্ছে সেটা, এটা আইএনটি। এটার সাথে গুণ হচ্ছে, গুণ দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, গুণ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এই ওয়ান মাইনাস ওয়ান, এরপর ভাগ চিহ্ন দেখতেছেন আপনার এখানে, ভাগ চিহ্নের মধ্যে আছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই যে আর, এই আর মানে এই সূত্রের আর, হোল টু দি পাওয়ার এন মানে এই যে সূত্রের এন। তাহলে আইএনটি আর এন এই তিনটা আমরা পাইলাম, এই আইএনটি পাইলাম। এই যে আমরা যদি দিয়ে দেখাই দিই, এই আইএনটি হচ্ছে এখানে বসেছে সূত্রের, এখানে বসেছে আর কোথায় বসছে, আর বসছে এই যে এখানে ভিতরে আছে, এবং এন কোথায় বসছে, এন হচ্ছে এই যে এখানে। তিনটা পাইলাম, আর রয়ে গেল এমবি আসতেছে পরে। তাহলে এই তিনটা, এই সূত্রের মাধ্যমে মূলত আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের করতে গেলে, এই অংশটার সূত্রের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের হবে। একটা অংশ আমরা পাইলাম, এরপর প্লাস এই যে প্লাস, এটা বসছে প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট। এখন প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট এখন বের করতে গেলে এটা সূত্র কি, এটার সূত্র হচ্ছে এমবি। এই এমবি আমরা ইতিমধ্যে এমবি শিখেছি, এই যে এমবি, এটা এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু। আর এটা বিকল্প শব্দ আরো কি শিখেছি, ম্যাচুরিটি ভ্যালু এমবি, অথবা ফেস ভ্যালু সেটা এফবি, অথবা রিকভারি বা রিডেম্বেবল ভ্যালু আরবি, অর পার ভ্যালু। এই চারটা শব্দ, এটা ম্যাচুরিটি ভিন্ন ভিন্ন শব্দ শিখেছি। এই চারটা শব্দ থেকে যে কোনো একটা থাকলে এই জায়গায় এমবিএ লিখতে হবে, ম্যাচুরিটি ভ্যালু। তাহলে এমবি কে বাক্য হচ্ছে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার আর এন। তাহলে এখানে আর এর বিষয় আছে, এখানে পাওয়ার আছে হিসেবে এন। তাহলে এখান থেকে আমরা এখানেও আবার কি কি পাচ্ছি, এখানে এই এমবিটা পাইলাম, এমবির মানটা পাইলাম, তারপর এন এর পাইলাম, এবং আর এর পাইলাম, আর এর পাইলাম, শুধু ইন্টারেস্টটা শুধু এখানে আছে ইন্টারেস্টটা। তাহলে এই মানগুলো সব আমরা এই সূত্রে যদি বসাই, তাহলে এখানে কিভাবে প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট বের হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট এন্ড, তাহলে আমরা বন্ড ভ্যালু নির্ণয় করতে গেলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট এটা বের করে ফেললাম, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, এটা সূত্র, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবং প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্টের সূত্র হচ্ছে যে এমবি ভাগ ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আর এই দুইটা, এটার মান এবং এটার মান বের করে দুইটা যোগফল হচ্ছে যে আমাদের জন্য বন্ড ভ্যালু। এই হচ্ছে বন্ড ভ্যালুর সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। এরপর বন্ড ভ্যালু এখানে আরেক রকম করে দেখা যাচ্ছে, দেখেন এই বন্ড ভ্যালু ইকুয়াল আইএনটি। আইএনটি মিনস এই যে আইএনটি, এটাই আইএনটি, এটা। এরপর কি বলেছে, এরপর বলেছে পি গুণ ইন্টু পিভিআইএফএ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। এটা মানে, এটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি মানে এই সূত্রটা, পুরো এই অংশটা, আইএনটির পরের অংশটাই, আইএনটি ইন্টু এই যে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ডিভাইড বাই এটাই হচ্ছে পিভিআইএফ। এটা। এরপর যে এই যুগ বসেছে এমবিটা এখানে আসছে, এমবি আসছে ইন্টু আবার পিবিআইএফ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এই অংশটা মানে নিচের এই অংশটা, এটা গুণ করলে এই দুইটার গুণফলের এই অংশটা মানে এই দুইটার অংশ মানে এটা, আর এই অংশটা এই দুটা মানে এই দুটা, একটার সাথে একটা গুণ করার পরে যোগ করার পরে এই বন্ড ভ্যালু বের হবে। অঙ্ক করার সময় দেখা যাবে কি, আমি আপনাদের যদি জিনিসটা দেখাই, কিছু অঙ্কের মধ্যে আপনারা দেখবেন
এই 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 কিছু কিছু অঙ্কের মধ্যে আপনারা দেখবেন যে এই লেখাটা লেখার পরে এই লেখাটা বন্ড করে লিখে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট লিখেছে প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যাকাউন্ট লিখেছে, লেখার পরে এই সূত্রটা লিখে দিয়েছে, এই সূত্রটা লিখে অঙ্ক বন্ড করিয়েছে। আবার কিছু কিছু অঙ্কের মধ্যে প্রথম শুরুতে এই লাইনটা লিখেছে, এই লাইনটা লিখে দ্বিতীয় লাইনের মধ্যে আবার এটা লিখেছে, এটা লিখে মান বসায় কাজ করেছে। মূলত আমাদের এই সূত্রটাই দ্বিতীয় মাঝের সূত্রটাই আমাদের মূল সূত্র, এই সূত্রে আমরা মান বসিয়ে কাজ করব। আশা করি বোঝা গেল। আপনারা এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন, পাশাপাশি এখানে যে 4টা বিষয় আছে এগুলো মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করে পরবর্তী অঙ্কের মধ্যে যাবেন। আমি আপনাদের জন্য আজকে এই একটা রুলস শেষ করতেছি, এরপর এই রুলস অনুযায়ী আপনাদের জন্য অঙ্ক নিয়ে হাজির হচ্ছি। ওকে।